স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। Recording in আগের progress. দিন আমরা হচ্ছে জেড ট্রান্সফর্ম ইন্ট্রোডিউস করছিলাম, আর প্লাস হচ্ছে যে আমরা দেখাইছিলাম যে যদি কজাল সিগন্যাল হয় তাহলে জেডটা আর ও সিটা হবে একটা সার্কেলের বাইরের অংশ। তারপরে যদি সেইটা হয় অ্যান্টি কজাল হয় তাহলে আর ও সিটা হবে সার্কেলের ভেতরের অংশ। আর আমি এখানে সলিড লাইনে সার্কেল করতেছি, বাট এটা আসলে ডট ডট লাইনে হবে, ঠিক আছে? আর একটা নন কজাল সিগন্যালের জন্য সেটা হয় এরকম একটা অ্যানুলার রিজিয়ন। সেটা আমরা গতদিন দেখছি। এরপর আমরা হচ্ছে যে জেড ট্রান্সফর্মার ল্যাপ্লাস ট্রান্সফর্মার মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করছি। স্যাম্পলিং এর কনসেপ্ট থেকে রিলেশনটা আসে, আর রিলেশনটা হচ্ছে z ইকুয়ালস টু e টু দি পাওয়ার st, এরকম একটা রিলেশন আমরা দেখছি। তো এবার আমরা এটা দিয়ে জাস্ট একটা ম্যাপিং দেখবো যে জেড এস প্লেনের পয়েন্ট গুলা কিভাবে জেড প্লেনে ম্যাপড হচ্ছে সেটা আমরা দেখবো আর কি। তো ফার্স্টে আমরা এক্সিস গুলার ম্যাপিং যদি দেখি আর কি। তো যে কোন এটা ধরেন এস প্লেন, তাহলে এটা হচ্ছে জে ওমেগা আর এটা হচ্ছে সিগমা প্লেন, ঠিক আছে? তো এর মধ্যে একটা পয়েন্ট ধরেন S1। তো এই S1 পয়েন্টটা ধরলাম আমরা হচ্ছে S1 পয়েন্টটা হচ্ছে সিগমা 1 প্লাস জে ওমেগা 1। তাহলে এটা জেড ডোমেইনে কিভাবে ম্যাপড হবে? Z1 হবে e টু দি পাওয়ার সিগমা 1 প্লাস জে ওমেগা 1 ইনটু টি, তাহলে e টু দি পাওয়ার সিগমা 1 টি ইনটু টু দি পাওয়ার জে ওমেগা 1 টি। এবার আমরা যদি বিভিন্ন কেস চিন্তা করি, যেমন যদি সিগমা 1 লেস দেন 0 হয়। সিগমা 1 লেস দেন 0 মানে কি? পয়েন্টটা কই আছে? এখানে আছে না? সিগমা 1 যদি লেস দেন 0 হয়, এই সিগমা 1 লেস দেন 0 হওয়া মানে কি? সেটা কই আছে? লেফট হাফ প্লেনে আছে, তাই না? জি স্যার। ওকে, তাই যদি হয় তাহলে একটা জিনিস দেখেন, সিগমা 1 এই আমরা যদি এবার আমরা যখন জেড করব, এটা তো জেড প্লেন, ঠিক আছে? তাহলে এটা রিয়েল জেড আর এটা ইমাজিনারি জেড। আচ্ছা, তার আগে আমরা ধরেন সিগমা ইকুয়ালস টু 0 লাইনটা যদি চিন্তা করি, সিগমা 1 ইকুয়ালস টু 0 লাইন, সিগমা 1 ইকুয়ালস টু 0 লাইন কোনটা বলতে পারবেন? বা সিগমা ইকুয়ালস টু 0 লাইন কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই এক্সিসটা, হ্যাঁ এই এক্সিসটা, তাই না? আচ্ছা, এইটা তাহলে z1 টা কি হবে? e টু দি পাওয়ার j ওমেগা 1 t, ঠিক আছে? এবার আমরা যদি z, এটা হচ্ছে z হবে আর কি, জেনারেল একটা নাম্বার, আমরা
আমরা 1 সাবস্ক্রিপ্টটা বাদ দিয়ে দিই, জেনারেল একটা নাম্বার z ইকুয়ালস টু দি পাওয়ার j ওমেগা t এটাতে ম্যাপ হবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, এখান থেকে আমরা রিয়েল z আর ইমাজিনারি z এর রিলেশনটা বের করতে চাই। ধরলাম আমরা z হচ্ছে সাম x প্লাস jy, x প্লাস সাম jy, এরকম একটা নাম্বার, ঠিক আছে? তাহলে x প্লাস jy সমান কত? e টু দি পাওয়ার j ওমেগা ইনটু t, ঠিক আছে? এবার e টু দি পাওয়ার j ওমেগা t কে আমরা কি লিখতে পারি? cos ওমেগা t প্লাস j sin ওমেগা t। এবার একটা কমপ্লেক্স নাম্বার আর একটা কমপ্লেক্স নাম্বারের সমান হওয়া মানে রিয়েল পার্ট দুটো সমান হবে, ইমাজিনারি পার্ট দুটো সমান হবে। ঠিক আছে, তাহলে x যদি এইটা হয়, y যদি এইটা হয়, তাহলে এদের মধ্যে রিলেশন কিভাবে বের করব? এখান থেকে জাস্ট স্কয়ার করে যদি আমি যোগ করে দেই তাহলে কি আসে? এটা আসে না? জি স্যার। তার মানে সিগমা ইকুয়ালস টু 0 লাইনটার ইকুয়েশন z প্লেনে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, অর্থাৎ এই যে ওমেগা প্লেনটা বা ইমাজিনারি এক্সিসটা z প্লেনে এসে ইউনিট সার্কেলে ম্যাপড হয়, ঠিক আছে? এটা হচ্ছে এই লাইনটা, আমি যদি ডিফারেন্ট কালার দিয়ে আঁকি, এই লাইনটা হচ্ছে এই লাইনটা, এটা বোঝা যাচ্ছে যে এই লাইন যে ওমেগাটা তাহলে কই ম্যাপড হবে? is mapped onto the unit circle, ঠিক আছে? এটাই বোঝা যাচ্ছে? জি স্যার। এই কারণে আমরা যখন যেহেতু ইউনিট সার্কেলে ম্যাপড হয়, আর আমরা যেহেতু এস প্লেন আঁকার সময় যে ওমেগা প্লেনটা যে ওমেগা লাইনটা আঁকি, কেন? কারণ যে ওমেগা লাইনটা আমাদেরকে স্টেবিলিটি আনস্টেবিলিটি এইটা সম্পর্কে আইডিয়া দেয়। আপনাদের যদি মনে থাকে যে কোনো সিস্টেমের পোল যদি লেফট সাইডে থাকে, হ্যাঁ আমরা এস প্লেনের কথা বলতেছি, কোন সিস্টেমের এস পোল যদি এস প্লেনের লেফট সাইডে থাকে, তাহলে সবগুলা পোল যদি লেফট সাইডে থাকে তখন আমরা বলি সিস্টেমটা স্টেবল, আর কোন পোল যদি রাইট সাইডে চলে যায় তখন সিস্টেমটা আনস্টেবল হয়ে যায়। এটা আপনাদের মনে আছে না? জি স্যার। ঠিক আছে, এটা এস প্লেনের প্রপার্টি। সো এই কারণে ইউনিট সার্কেলটা আমাদের স্টেবিলিটি আর আনস্টেবিলিটির রেফারেন্স ফ্রেম হিসেবে কাজ করবে। সো আমরা জেড প্লেন আঁকার সময় সব সময় ইউনিট সার্কেলটা আঁকি, কারণ এটা হচ্ছে আমাদের রেফারেন্স, জাস্ট এটা আমাদের রেফারেন্স হিসেবে কাজ করবে। এবার সেকেন্ড কেস, এবার আমরা সিগমা এক্সিসটা কই প্লট হবে সেটা দেখবো। সিগমা এক্সিসে কি? ওমেগা 0, সো ওমেগা 0, তাহলে z সমান কি? z হচ্ছে e টু দি পাওয়ার সিগমা t, ঠিক আছে? তাহলে e টু দি পাওয়ার সিগমা t, z কে আবার লিখতে পারি x প্লাস jy ইকুয়ালস টু e টু দি পাওয়ার সিগমা t। তাহলে আচ্ছা, সিগমা তো একটা রিয়েল নাম্বার, তাই না? এই রিয়েল এক্সিস সিগমা তো রিয়েল পার্টটা, তাহলে সিগমা অবশ্যই একটা রিয়েল নাম্বার। তারপরে স্যাম্পলিং পিরিয়ড একটা রিয়েল নাম্বার, তো তাই যদি হয় তাহলে আমাকে বলেন তো এখান থেকে x সমান কত আর y সমান কত? সিগমা যদি একটা রিয়েল নাম্বার হয় তাহলে e টু দি পাওয়ার সিগমা একটা রিয়েল নাম্বার হবে। তাহলে x কত আর y কত? এখান থেকে বা রিয়েল পার্ট অফ z কত আর রিয়েল পার্ট অফ ইমাজিনারি পার্ট অফ z কত? ইমাজিনারি পার্ট y টা আসবে 0 আর x আসবে e টু দি পাওয়ার সিগমা t। তো y ইকুয়ালস টু 0 কোন লাইনটা? x অ্যাক্সিস। রিয়েল z পার্টটা, তাই না? সো x অ্যাক্সিসটা আর কি। সো তার মানে এই লাইনটা ম্যাপড হবে এই লাইনে, ঠিক আছে? বাট ভার্টিক্যাল লাইনটা ম্যাপড হবে সার্কেলে। কথা কি বোঝা গেছে? মানে আপনি কাইন্ড অফ চিন্তা করতে পারেন এই পয়েন্টটাকে ধরে আপনি এই বরাবর একটা সার্কেল বানাইলেন, ওই সার্কেলটাই এখানে জেড প্লেন, এরকম একটা ট্রান্সফরমেশন হচ্ছে আর কি এখানে। সো তার মানে সিগমা এক্সিস is mapped onto a real axis,
এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? এবার আমরা থার্ড কেস যদি চিন্তা করি, আমরা লেফট হাফ প্লেন আর রাইট হাফ প্লেন চিন্তা করব। তাহলে এবার সিগমা লেস দেন 0। ওকে, সিগমা লেস দেন 0। তাহলে এবার একটা জিনিস চিন্তা করেন, সিগমা যদি লেস দেন 0 হয়, z সমান e টু দি পাওয়ার সিগমা t e টু দি পাওয়ার j ওমেগা 1 j ওমেগা t। ওকে, তাহলে x প্লাস j ওমেগা y ইকুয়ালস টু e টু দি পাওয়ার সিগমা t e টু দি পাওয়ার j ওমেগা t। তো e টু দি পাওয়ার সিগমা, সিগমা তো রিয়েল নাম্বার, সো এটাও রিয়েল নাম্বার থাকবে, আর ভেতরেরটা হয়ে যাবে cos ওমেগা t প্লাস j sin ওমেগা t e টু দি পাওয়ার সিগমা t cos omega t plus e to the power sigma t sin omega t। তাহলে এখান থেকে x আসবে কত? x আসবে e to the power sigma t cos omega t, y আসবে e to the power sigma t sin omega t। তাহলে এদের স্কয়ারের যোগফল কত? x স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে e to the power 2 sigma t cos স্কয়ার omega t plus e to the power 2 sigma t sin square omega t। তো এটা সমান লিখ কি হবে? sin স্কয়ার আর cos স্কয়ারের যোগফল হবে 1, সো এইটা। আচ্ছা, এই কোয়ান্টিটিটা 1 এর থেকে বড় না ছোট যদি সিগমা লেস দেন 0 হয়? ছোট হবে। কেন? কারণ e টু দি পাওয়ার, আমরা যদি e টু দি পাওয়ার সিগমার গ্রাফ আঁকি, e টু দি পাওয়ার সিগমার গ্রাফটা কেমন হবে? e টু দি পাওয়ার সিগমার গ্রাফটা হবে এরকম, তাই না? এটা তো e টু দি পাওয়ার সিগমা আর এই পাশে সিগমা, ঠিক আছে? বা 2 সিগমা টি যাই লিখি না কেন, এটা e টু দি পাওয়ার সিগমার গ্রাফ। এই পয়েন্টটা কত? 0,1, অর্থাৎ সে সিগমা যখন 0 তখন সে 1 দিয়ে পাস করে। তার মানে সিগমার, আর যেহেতু এটা একটা মনোটোনিক ফাংশন, অর্থাৎ মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন, ঠিক আছে? অর্থাৎ সিগমা বাড়লে y ও বাড়তে থাকে, এমন একটা ফাংশন, ঠিক আছে? এই ধরনের ফাংশনকে বলা হয় মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন। সো তার মানে অবশ্যই সিগমা লেস দেন 0 হইলে e টু দি পাওয়ার সিগমার ভ্যালু লেস দেন 1 হবে। তার মানে এই রেডিয়াসটা হবে লেস দেন 1। তো এটা কোন রিজিয়ন? সার্কেলের ভিতরের, ইউনিট সার্কেলের ভেতরের রিজিয়ন। তার মানে এইটা হচ্ছে ওই রিজিয়নটা, ঠিক আছে? এই যে এই রিজিয়নটা হচ্ছে ওইটা। সো আমাদের লেফট হাফ প্লেন যেটা ছিল, দ্যাট গেট ম্যাপড ইন, এইটা ম্যাপড হইছে কই? এই যে ইউনিট সার্কেলের ভেতরে। সো তার মানে লেফট হাফ প্লেন ইজ ম্যাপড ইনসাইড দ্য ইউনিট সার্কেল। তাহলে রাইট হাফ প্লেন কই ম্যাপড হবে? অবভিয়াসলি আপনারা মানে কি বলে, সিমিলারলি দেখানো যায়। রাইট হাফ প্লেনস জন্য সিগমা গ্রেটার দেন 0, দ্যাট ইজ সেম ইকুয়েশনই আসবে। সো এটা আসবে e টু দি পাওয়ার 2 সিগমা t, দ্যাট উইল বি গ্রেটার দেন 1। সো এটা কই ম্যাপড হবে? ইউনিট সার্কেলের বাইরে, এই জায়গায় ম্যাপড হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার রাইট হাফ প্লেনের ম্যাপিংটা। এবং এখান থেকে একটা মজার জিনিস দেখেন, আপনার
এই এক্সিসটা ম্যাপড হচ্ছে কই? ভার্টিক্যাল এক্সিসটা ইউনিট সার্কেলের উপরে না? জি স্যার। আচ্ছা, এস প্লেনে আপনার ভার্টিক্যাল এক্সিসটা কত থেকে কত পর্যন্ত এক্সটেন্ডেড? মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি না ভার্টিক্যাল এক্সিসটা? মানে এই লাইনটা তো জি স্যার। এক্সটেন্ডেড কি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, সেইটা ম্যাপড হয়ে যাচ্ছে সার্কেলের উপর। আচ্ছা, সার্কেলের উপর কত অ্যাঙ্গেল আপনি ইউনিকলি ডিফাইন করতে পারেন বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, 2 পাই 0 থেকে 2 পাই এর মধ্যে অ্যাঙ্গেল আপনি ইউনিকলি ডিফাইন করতে পারেন। কারণ কি, এইটা হচ্ছে ধরেন 90 ডিগ্রি, এইটা 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। এরপরে যতই রেভলিউশন দিক না কেন আপনি কিন্তু ইউনিকলি সার্কেলের উপরে এই অ্যাঙ্গেলটা দেখাইতে পারবেন না। তার মানে এইটা যখনই এই পুরো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা ম্যাপড হয়ে যাচ্ছে জাস্ট 2 পাই লেন্থের একটা ইন্টারভ্যালে, যেটাকে আমরা মাইনাস পাই থেকে পাই ডিফাইন করি। চাইলে 0 থেকে 2 পাইও ডিফাইন করা যায়, বাট কনভিনিয়েন্স হচ্ছে মাইনাস পাই থেকে পাই, মানে কনভেনশন হচ্ছে মাইনাস পাই থেকে পাই ডিফাইন করা। সো তার মানে একটা জিনিস দেখেন, পুরো একটা মানে ইনফাইনাইট লেন্থের একটা জিনিসকে আমরা 2 পাই লেন্থের একটা জিনিসে ই করে দিচ্ছি, ম্যাপড করে ফেলতেছি। ঠিক আছে, সো এটার জন্য কিছু ইফেক্ট আসে, যেটা আমরা আমরা যখন ফিল্টার ডিজাইন করব তখন আমরা দেখবো আর কি। ঠিক আছে, এখানে ফেজের কিছুটা চলে আসে, ডিস্টরশন বা নন লিনিয়ারিটি চলে আসে, যেটা আমরা দেখবো ফিল্টার ডিজাইনের সময় দেখবো। বাট আইডিয়াটা বুঝছেন যে একটা ইনফাইনাইট লেন্থের জিনিস জাস্ট 0 থেকে 2 পাই এর মধ্যে বা 2 পাই লেন্থের একটা জিনিসের মধ্যে হয়ে যাচ্ছে, ম্যাপড হয়ে যাচ্ছে। যদিও 0 থেকে 2 পাই পর্যন্ত আসলে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, কিন্তু তারপরও মানে আইডিয়াটা হচ্ছে যে আপনার এখানে যত হাই ফ্রিকোয়েন্সি থাকুক না কেন সেটা 0 থেকে 2 পাই এর মধ্যে চলে আসে। ঠিক আছে, এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের লেফট হাফ প্লেন এটা হচ্ছে জে ওমেগা, এটা হচ্ছে সিগমা। আমরা জানি লেফট হাফ প্লেনে যদি কোনো পোল থাকে, ঠিক আছে, তাহলে সিস্টেম স্টেবল হয়, আর রাইট হাফ প্লেনে পোল থাকলে সিস্টেম আনস্টেবল হয়। ঠিক আছে, আচ্ছা তো লেফট হাফ প্লেনে যদি থাকে পোল থাকে, তাহলে সেইটা ম্যাপড হবে কই যাবে? ইউনিট সার্কেলের ভেতরে যাবে, তাই না? আর রাইট হাফ প্লেনের পোল গুলো যাবে ইউনিট সার্কেলের বাইরে। সো তার মানে এখানে স্ট্যাবিলিটির কন্ডিশনটা হচ্ছে যে আপনাকে ইউনিট সার্কেল ইনপুট করতে হবে, না হলে ওই সিস্টেমটা আর কি স্টেবল হবে না। মানে জেড প্লেনের স্ট্যাবিলিটির কনসিডারেশনটা জাস্ট এইটা এখানে থাকলে ম্যাপড হবে এই জায়গায়, এইখানে থাকলে ম্যাপড হবে এই জায়গায়। ঠিক আছে, আর জেড প্লেনের স্ট্যাবিলিটির কন্ডিশনটা হচ্ছে যে তাকে ইউনিট সার্কেলটাকে করতে হবে, ইনপুট করতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে এক্সট্রা কনসিডারেশন, মানে আরো সির মধ্যে ইউনিট সার্কেল থাকা লাগবে আর কি। তো এটা আমরা ডিটেইলস এ স্ট্যাবিলিটি কজালিটি যখন পড়বো তখন দেখবো আর কি। সো আপনাদেরকে যদি স্পেসিফিক কিছু পয়েন্ট দিয়ে দেওয়া হয়, পয়েন্ট দিয়ে বলা হয় সেটা জেড প্লেনে কোন জায়গায় ম্যাপড হবে সেটা বের করতেছে, তাহলে কিন্তু বের করা যাবে, জাস্ট এই ট্রান্সফরমেশনটা করলেই হয়ে যাবে।
ঠিক আছে, এ পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। নাই, এবার আমরা জেড ট্রান্সফর্মের কিছু প্রপার্টি দেখব। তারপরে নেক্সট ক্লাস থেকে আমরা পোল জিরো প্লট, পোল জিরো ইত্যাদি নিয়ে ডিসকাস করব। Properties of the Z transform. So first property, linearity. Linearity property টা কি? যদি x1n এর Z transform হয় x1z, x2n এর Z transform হয় x2z, তাহলে a1x1n plus a2x2n এর Z ট্রান্সফর্ম হবে a1x1z plus a2x2z। আর ROC হবে এইটার, ROC হবে at least বা minimum, at least the intersection of ROC1 and ROC2। মানে এই যে আমি এদের যোগফলের Z ট্রান্সফর্ম করতেছি, যোগফলের ROCটা হবে এদের ইন্ডিভিজুয়াল ROCর ইন্টারসেকশন, মিনিমাম ইন্টারসেকশন। মানে মিনিমাম মানে হচ্ছে এইটা ইন্টারসেকশনটা কন্টেইন করবেই, এর বেশি এরিয়াও কন্টেইন করতে পারে, এটা ডিপেন্ড করবে প্রবলেমের উপর আর কি, আমি কোন সিগন্যাল গুলার ROC বের করতে চাচ্ছি সেটার উপর আর কি ডিপেন্ড করবে। তো এটার প্রুফটা কি? আমি একটা করে প্রুফ দেখাই, একটা প্রুফ দেখাবো, আপনারা বাকিগুলা নিজেরা বাসায় প্র্যাকটিস করে নিন, হয়তো প্রুফ আসতে পারে। ঠিক আছে, গতবার আসছিল একটার মতো প্রুফ, মনে হয় CCI এক্সামে আসছিল, সো টার্ম ফাইনাল আসতেই পারে প্রুফ। এটা প্রুফটা কেমন হবে? আমরা ফার্স্টে x1z বের করি। x1z সমান কি? n equals to minus infinity to infinity x1n z to the power minus n। x2z সমান কি? n equals to minus infinity to infinity x2n z to the power minus n। এবার আমরা এদের যোগফলেরটা বের করতে চাই। সো xz সমান হচ্ছে n equals to minus infinity to infinity a1x1n plus a2x2n z to the power minus n। এবার জাস্ট এটা তো গুণ করা যায়, গুণ করে দেন a1x1n zn plus a2x2n z to the power minus n। আর সামেশনের প্রপার্টি আছে, সামেশন an plus bn কে আমরা লিখতে পারি সামেশন a to the power n plus সামেশন b to the power n, অর্থাৎ সামেশন অপারেটরটা লিনিয়ার অপারেটর। সো এই কারণে আমরা a1 টাকেও বাইরে বের করে নিয়ে আসতে পারি, কারণ সামেশন 7n equals to 7 into summation n, এটা একই কথা। তো x1 n z minus in z to the power minus 1 minus n a n এটা, সো এটা সমান হচ্ছে x1z, এটা সমান হচ্ছে x2z। সো a1 x1z plus a2 x2z। সো এটা হচ্ছে এটার প্রপার্টিটা। সো আমরা যদি x1n এর এটা করি, ধরেন একটা ই দেওয়া আছে xn 3 into 2 to the power n minus 4 into 3 to the power n un, এইটার ই বের করতে বলছে, z ট্রান্সফর্ম বের করতে বলছে। সো আমরা ফার্স্টে 2 to the power n এরটা বের করি। সো 2 to the power n এরটা যদি বের করতে হয় তাহলে আমাদের ই লাগবে। আচ্ছা, আর আমরা হচ্ছে এটারটা যদি বের করতে চাই, এখানে আমরা একটা ই খাটাবো। ওকে, সো তাহলে এটা আসলো। এবার তাহলে এটার x1z কত হবে? x1z আসবে summation n equals to minus infinity to infinity 2 to the power n un
সো যেহেতু un দিয়ে গুণ আছে, এটা 0 থেকে হয়ে যাবে ইনফিনিটি 2 টু দি পাওয়ার n, ঠিক আছে, সরি z টু দি পাওয়ার মাইনাস n। এটা তো এটা যদি হয় তাহলে এটা একটা এটার কমন রেশিও হচ্ছে r equals to 2z inverse 1, সো mod r less than 1 হইতে হবে, সো mod 2z inverse 1 less than 1, সো mod z greater than 2 হইতে হবে, আর এটার z ট্রান্সফর্মটা আসবে 1/1 minus 2z inverse। সিমিলারলি আপনি x টু z এরটা যদি করেন, x টু n কে যদি এটা ধরে নেন 3 টু দি পাওয়ার n, তাহলে x টু z পাবেন 1/1 minus 3z inverse, এবং তার ROC পাবেন z greater than 3, সো এইটা। তো এখন z greater than 2 কোন এরিয়াটা? z greater than 2 হচ্ছে এটা 2 রেডিয়াসের সার্কেল, এই অংশটা, আর z greater than 3 হচ্ছে এই অংশটা, সো এদের ইন্টারসেকশন কোন অংশটা? 2 থেকে 3 পর্যন্ত না, রেডিয়াস। দুইটাই তো বাইরের দিকে, বুঝেন নাই? এইটাও বাইরের দিকে, 2 এর কম তো আরো সি নাই, 2 এর কম তো নাই। ইন্টারসেকশনটা 2 থেকে 3 এর মধ্যে না স্যার? কিন্তু না স্যার না, সেটের ইন্টারসেকশন মানে কি? সেটের ইন্টারসেকশন মানে কি? কমন এরিয়া না? জি এর থেকে বেশি। দেখেন আচ্ছা, আপনি, এখানে 2 এর থেকে বেশি হবে। না এই আপনি দেখেন আমি তিনটা আলাদা আলাদা আঁকি, ধরেন এটা হচ্ছে এই 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 এরিয়াটা, আর এইটা হচ্ছে এই এরিয়াটা, এই যে এই এরিয়াটা, এদের ইন্টারসেকশন পয়েন্ট কোনটা? মানে ইন্টারসেকশন কোথা থেকে শুরু হচ্ছে? এখান থেকে না? 3 থেকে বেশি। কারণ কি, একটা নাম্বার যদি 3 থেকে বেশি হয় সে অবভিয়াসলি 2 থেকে বেশি হবে, কিন্তু একটা নাম্বার 2 থেকে বেশি হইলে সে 3 থেকে বেশি হবে, এটা তো আমাদের এনশিওর করা যায় না। আমার কথা কি বোঝা গেছে? স্যার বুঝতে পারছি। সো তাহলে আমার টোটাল xz হবে এই দুইটার যোগফল, যেই ছিল xn টা কি ছিল? 3 2 টু দি পাওয়ার n minus 4 3 টু দি পাওয়ার n un, সো এটা হবে 3 into 1/2 minus z inverse minus 4/1 minus 3z inverse, এটার ROC হবে mod z greater than 3। এরপর আছে টাইম শিফটিং প্রপার্টি, এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা আমাদের খুবই কাজে লাগবে, জাস্ট লাইক ফুরিয়ার ট্রান্সফর্মের টাইম শিফটিং এর। তো টাইম শিফটিং প্রপার্টি কি বলে? টাইম শিফটিং প্রপার্টি বলে xn এর z ট্রান্সফর্ম যদি হয় xz, তাহলে x of n minus k এর ফুরিয়ার z ট্রান্সফর্ম হবে x of z minus z to the power minus k x of z। এটা যে ফুরিয়ার ট্রান্সফর্মে কি ছিল, যদি xn এর ই হয় আপনার x ওমেগা, তাহলে xn minus k টা কি হবে? e to the power minus j omega k x omega, জাস্ট ওইরকমই, ঠিক আছে? এটা ছিল ফুরিয়ারে। আর z ট্রান্সফর্মে শিফট ওটা কি হবে? xn এরটা যদি হয় xz, তাহলে x of n minus k টা হবে z inverse k xz। এটাও প্রুফ করা ইজি, জাস্ট এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম কি? xz সমান ধরলাম আমি এটা হচ্ছে x1z, তাহলে x1z হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি x of n minus k z of n minus n। এবার আপনি একটা ভ্যারিয়েবল ট্রান্সফর্ম করেন, n minus k কে m ধরে নেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সো এই প্রপার্টিটা আমাদের খুব কাজে লাগবে, কারণ এই প্রপার্টি ইউজ করে আমরা হচ্ছে ই করব, সিস্টেমের ট্রান্সফার ফাংশন বের করব। আমরা পরে দেখবো এটা আসলে কিভাবে হয়। সো আপনাদের যদি xn দেওয়া থাকে, আপনি যদি ওটার xz বের করতে পারেন, তাহলে এবার আপনাকে যদি বলা হয় x of n minus 3 এর z ট্রান্সফর্ম কত, তাহলে জাস্ট হবে z minus 3 xz। জাস্ট এইভাবে করা যাবে আর কি। সো এটা একটু খেয়াল রাখেন, যদি দুইটা সিগন্যাল দিয়ে দেই, একটা শিফটেড ভার্সন এবং একটা z ট্রান্সফর্ম বলে দেই, তাহলে আরেকটা z ট্রান্সফর্ম কিন্তু আর বের করা লাগবে না, আপনি ডাইরেক্ট রিলেশন ইউজ করেই করতে পারবেন। স্কেলিংটা আমাদের লাগে না, সো দরকার নাই এটা।
এবার আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা দেখব। আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, সেটা হচ্ছে কনভলিউশন। কনভলিউশন ইন দ্য টাইম ডোমেইন। সো এটা হচ্ছে যে একটা সিগন্যালের জেড ট্রান্সফর্ম যদি হয় x1z, এটা যদি হয় x2z, তাহলে আপনি যদি টাইম ডোমেইনে কনভলিউশন করেন তাহলে জেড ডোমেইনে গুণ হবে। এটা প্রুফ করা যায় কিভাবে? তো ধরেন আমরা ধরে নিলাম yn সমান x1n কনভলিউশন x2n। তো x1n কনভলিউশন x2n এর ডেফিনিশন কি? k equals to minus infinity to infinity x of x1k x2 of n minus k। আমরা এটার z ট্রান্সফর্ম বের করব। ঠিক আছে, সো yz যদি বের করি, yz সমান হচ্ছে summation n equals to minus infinity to infinity yn z to the power minus n। এবার yn এর ভ্যালুটা বসাই দিই। এবার আমরা একটা কাজ করব। দেখেন, একটা হচ্ছে k এর ফাংশন আর একটা হচ্ছে n এর ফাংশন। সো আমরা k এর ফাংশনটার মধ্যে x1k আছে, এখানে আমরা z মাইনাস k গুণ করব। ঠিক আছে, এটার মধ্যে। আর বাকি যেটা আছে, তো z মাইনাস k গুণ করছি, তো z মাইনাস প্লাস k ও গুণ করব এখানে। তো এইবার এটা করলাম। এবার একটা জিনিস, এই সাম দুইটাকে আমরা ইন্টারচেঞ্জ করব। আমরা ধরে নিচ্ছি দুইটা সামই কনভার্জ করে, সো ইন্টারচেঞ্জ করা যাবে। আর এটা যেহেতু n এর উপর ডিপেন্ড করে না, এটাকে n এর সামের বাইরেও নিয়ে আসা যাবে। ঠিক আছে, এটা কি বোঝা গেছে কি করছে এই লাইনে? ঠিক আছে, তো এবার n মাইনাস k কে যদি আমি m ধরে নেই, তাহলে তো সাম আসলে এটা হচ্ছে হয়ে গেল। কারণ n মাইনাস ইনফিনিটি হলে m ও মাইনাস ইনফিনিটি হবে, m ইনফিনিটি হলে m ও ইনফিনিটি হবে। সো এটা আসবে x m z টু দি পাওয়ার মাইনাস n মাইনাস m, সরি z টু দি পাওয়ার মাইনাস m। সো এটা হচ্ছে x2z, আর সিমিলারলি এটা হবে x1z। সো দেখা, এটা হচ্ছে সিম্পলি গুণফল। অর্থাৎ আপনি z ডোমেইনে দুটাকে গুণ করলে আপনি জাস্ট খালি কনভলিউশনটা পাওয়া যাবেন। ঠিক আছে, যেমন এটার একটা এক্সাম্পল কি হইতে পারে, ধরেন একটা সিগন্যাল আছে x1n 1 minus 1 1, আর একটা সিগন্যাল আছে x2n 1 1 1 1 1 এরকম। ওকে, আমরা এবার এই দুটাকে কনভলিউশন করতে চাই। তো নরমাল নিয়মে তো আমরা কনভলিউশন জানি কি হবে, আমরা z ট্রান্সফর্ম দিয়ে করতে চাই। তাহলে ফার্স্ট আমরা x1z এর z ট্রান্সফর্মটা বের করে ফেলব। সো বের করলে কত আসবে? 1 into z to the power 0 minus 2 into z inverse plus z inverse 2। সো আসবে 1 minus 2z inverse plus z inverse 2। সিমিলারলি x2z এরটা যদি বের করেন আসবে z to the power 0 plus z inverse plus z minus 2 plus z minus 3 plus z minus 4। So 1 plus z inverse plus z minus 2 plus z minus 3 plus z minus 4। জাস্ট এই দুটাকে যখন এখন আমি গুণ করি, পলিনোমিয়াল গুণ তো খুব ইজি, জাস্ট যদি গুণ করে দেই 1 minus
2z inverse plus z minus 2, 1 plus z inverse plus z minus 2 plus z minus 3 plus z minus 4. তাহলে গুণ করলে কি আসবে? 1 দিয়ে গুণ করলে যা আছে তাই। এরপরে মাইনাস 2z ইনভার্স দিয়ে গুণ করলে মাইনাস 2z ইনভার্স মাইনাস 2z মাইনাস 2 মাইনাস 2z minus 3 minus 2z minus 4 minus 2z minus 5 আর z inverse 2 দিয়ে minus z inverse 2 plus z inverse 3 plus z inverse 4 plus z inverse minus 5 plus z inverse minus 6 এবার যদি যোগ বিয়োগ করি তাহলে আসবে কি 1 minus z inverse z minus 2 z plus এটা আর এটা কাটা তারপরে z minus 4 এটা কাটা minus 3 এটা কাটা তো আর হচ্ছে হ্যাঁ থাকতেছে আর minus z inverse 5 একটা থাকবে আর একটা z inverse 6 থাকবে এটা তো তাহলে এইখান থেকে আমরা আবার x এনে যাব কিভাবে জাস্ট সহগ মানে করব এইটা কি z টু দি পাওয়ার 0 সো 1 এটা z টু দি পাওয়ার -1 মানে n equals to 1 এর টার্মটা n equals to 2 3 4 9 so 0 0 0 5 এর জন্য -1 আর 6 এর জন্য 1 সো এটা হচ্ছে কনভলিউশনের রেজাল্ট এটা কি বোঝা গেছে কিভাবে করছি জি স্যার এভাবে আর কি আমরা z কনভলিউশন z ডোমেইন দিয়ে ক্যালকুলেট করতে পারি এটা খুব ইজি আর Recording stopped. তো আপনাদের ক্লাস আজকে এতটুকুই কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন আমরা নেক্সট দিন z ট্রান্সফারের আরো দুইটা প্রপার্টি দেখব তারপরে হচ্ছে আমরা শুরু করব মানে পোল জিরো প্লট তারপরে পোল জিরোর সিগনিফিকেন্স কি এবং ইনভার্স z ট্রান্সফর্ম কিভাবে করে সেগুলো আমরা নেক্সট উইকে দেখব স্যার বলেন স্যার আজকে তো D1 এর ল্যাব আছে স্যার এই যে পোল জিরো প্লট তারপরে z ট্রান্সফর্মের আরো বিভিন্ন এগুলি তো স্যার পড়ানো হয় না তো স্যার এগুলি বুঝতেছিলাম না পড়ায় না বলবেন যে ক্লাস ল্যাব শিট দেখে থিওরি ক্লাসে শুরু হয় না মানে নেক্সট উইকে হবে সো একটু ক্লাসে ডিসকাস করে দিলে ভালো হয় স্যারকে বলবেন জি স্যার বলেন বুঝি নেই কথাটা বুঝি নেই আরে লাস্টে কনভলিউশনের আনসারটা কিভাবে আসলো ও এইখান থেকে আপনি জাস্ট xz না আমরা xz কে কিভাবে লিখি এই যে x0 z টু দি পাওয়ার -0 x1 z -1 x2 এইভাবে লিখি না জি স্যার জি স্যার তো এবার আপনি সহগ সমীকৃত মানে ইকুয়েট করেন যে z টু দি পাওয়ার -0 মানে কি 1 সো এটা হচ্ছে x0 z ইনভার্স 1 এর সহগটা কি x1 সো এটা কত -1 x z ইনভার্স 2 এর সহগ কত x2 এখানে তো নাই সো এটা 0 এইভাবে ঠিক আছে সো আমরা নেক্সট ক্লাসে বাকি যা যা আছে ওটা করে আমাদের হয়তো আর দুইটা ক্লাস লাগবে z ট্রান্সফর্ম শেষ করতে তারপরে আমরা ফিল্টার ডিজাইনে চলে যাব সো এই পর্যন্ত আপনাদের ক্লাস কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন না হলে শেষ করে দিচ্ছি